আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বেলাকোবায় কৃষক বাজার এবং বটতলা মার্কেট হাট পরিদর্শন করে গেলেন রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার মন্ত্রী বেচারাম মান্না। তাইকোন্ডো বাছাই প্রক্রিয়ায় মানা হচ্ছে না নির্দিষ্ট নিয়ম, জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের দাবি প্রতিভা অনুযায়ী হবে বাছাই। এবার আসছে বিস্তারিত সংবাদে। বুধবার বেলাকোবা কৃষক বাজার ও ধর্মতলা মার্কেট হাট পরিদর্শন করে গেলেন রাজ্যের কৃষি বিপণন এবং ভূমি সংস্কার দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না। তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভানেত্রী রূপালী দে সরকার, জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার, উত্তরা বর্মন প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। মন্ত্রীকে কাছে পেয়ে হাট কমিটির সদস্যরা একাধিক দাবি দাওয়া জানিয়েছেন। হাট পরিদর্শন শেষে মন্ত্রী বেচারাম মান্না বলেন, বেশ কিছু উন্নয়নমূলক কাজের প্রয়োজন আছে, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে পরিকল্পনা করতে হবে এবং তার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। আমরা আজকে ভিজিটে পরিদর্শনে এসেছিলাম। আমরা দেখলাম বেশ কিছু কাজ করার দরকার রয়েছে, সেগুলো এখানকার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে সেই নির্দেশ দেওয়া হলো পরিকল্পনা নেওয়ার জন্য। পরিকল্পনা করে অর্থ বরাদ্দর বিষয়টা আমাদের হাতে থাকে, এটা আমরা করে দেবো। যেমন ভেতরে একটু নিকাশি ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং গোটা 10 হাইম্যাক্স লাইট করতে হবে, কমিউনিটি ল্যাট্রিন আরও প্রয়োজন রয়েছে, এগুলো রয়েছে, এগুলো যাতে তাড়াতাড়ি হয় আমরা ব্যবস্থা করব। কৃষক মান্ডিতে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো সবসময় জ্বলে না এবং লাইট জ্বললেও তার যে আলো সেটা খুবই কম, এটা কিন্তু অভিযোগ করছেন। দেখুন, যদি আপনার অভিযোগ যদি সত্যি হয় নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। আমি বলেছি অলরেডি যে গোটা 10 অন্তত হাইম্যাক্স লাইট ভেতরে দিই, যাতে উচ্চ বাতিস্তম্ভ দিয়ে আলোয় আলোকিত করে। আইন শৃঙ্খলার জন্য একটা ফাঁড়ির দাবি রয়েছে, সেটা দেখে গেলাম যে আমরা মৌখিকভাবে বলেছি যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাতে এটা এখানে হয়। এটা দীর্ঘদিনের দাবি। আমাদের এখানকার বিধায়ক খগেশ্বরবাবু অনেকবারই আমাকে বলেছিলেন, সেই জন্য একবার নিজে চোখে দেখে গেলাম, দেখে প্রয়োজনীয় ব্যবস্থা তাড়াতাড়ি মেনলি দাবি রাখলাম। আমাদের হাটে প্রায় 30,000-40,000 লোক আসে, এখানে প্রতিদিন কম বেশি চুরি টুরি হয়, এই জন্য একটা দাবি রাখলাম যে এখানে যেন ফাঁড়িটা হয়, যে ফাঁড়িটা বেলাকোবায় আসে, এই দাবি রাখলাম। পাশাপাশি কি দেখালেন? পাশাপাশি দেখালাম যে হাটের মধ্যে কিছু কাজ এখনো অসম্পূর্ণ আছে। গরু হাটের মধ্যে 2টা জায়গায় জল জমে থাকে, ওটা যেন ঠিক হয়। কিছু লাইট, কিছু বাথরুম, এসব দেখালাম। কি বললেন দেখার পর? আশ্বস্ত করলেন, করে দিবেন বললেন। কি কি প্রয়োজন রয়েছে? হাড়ি প্রয়োজন আছে, 1 নম্বর লাইটের প্রয়োজন আছে, কিছু বাথরুমের প্রয়োজন আছে, পানীয় জল আছে, আরো প্রয়োজন আছে, করে দিবে বললো। হাড়ির জন্য কি জায়গা রয়েছে? হ্যাঁ, জায়গা রয়েছে। জায়গাটা পরিদর্শন করলেন? হ্যাঁ, করলেন, মানে মার্কেটিং এর যে মিনিস্টার উনি করলেন, করে দেখলেন, উনি বললো যে হ্যাঁ এটা মানে আমি অর্ডার করতে পারি না, তবে মৌখিকভাবে হাড়িটা এখানে করতে পারে বললেন। রাজ্যে আলু নিয়ে কোনো সমস্যা নেই, পর্যাপ্তই আলু রয়েছে হিমঘরে। আলু সংরক্ষণে হিমঘরের সংখ্যা বাড়ছে উত্তরবঙ্গে। বুধবার জলপাইগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি ঘুরে দেখতে এসে জানালেন কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না। এবছর কৃষকদের কাছ থেকে 7,000 মেট্রিক টন আলু কিনেছে সরকার। সেই আলু সুফল বাংলার মাধ্যমে ন্যায্য মূল্যে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি আইসিডিএস সেন্টার সংশোধনাগারে এই আলু সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কৃষি বিপণন মন্ত্রী। প্রতি বছর হলো, এবছরও সেরকম কোনো প্রবলেম নেই। যে পরিমাণ আলু প্রোডাক্ট হয়েছিল তাতে আমরা প্রায় সবটাই স্টোরজাত করতে পারা গেছে। না, এর পরের বছর আরো কিছু নতুন স্টোর হবে, যেভাবে উদ্যোগপতিরা উদ্যোগ নিয়েছে তাতে আরো, বিশেষ করে উত্তরবঙ্গে আরো 4-5টি স্টোর হওয়ার সম্ভাবনা আবেদন জমা পড়েছে। পিনাকি শিলের রিপোর্ট।
রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের স্বার্থে বিনামূল্যে বাংলা শস্য বীমা প্রকল্পের প্রিমিয়ারে সম্পূর্ণ খরচ বহন করা হচ্ছে। সেই লক্ষ্যে বুধবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তর থেকে বাংলা শস্য বীমা খারিফ 2025-এর প্রচারমূলক ট্যাবলোর শুভ সূচনা হল। এদিন কৃষিমন্ত্রী বেচারাম মান্না পতাকা নেড়ে ট্যাবলো যাত্রার সূচনা করেন। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকবৃন্দ। এ বিষয়ে মন্ত্রী কি জানালেন শুনুন। দেখুন, শস্য বীমার আমরা খরিফ মরশুমের ট্যাবলো 2025 আজকে শুভ উদ্বোধন হলো। এর আগে আমরা শস্য বীমার ক্ষেত্রে আমন ধানে প্রায় 52,000 কৃষক নথিভুক্ত ছিল এবং রবি মরশুমে 71,000 কৃষকদের এই পরিকল্পনা আওতার মধ্যে গত বছর ছিল। এবছর লক্ষ্যমাত্রা আরও বেশি। আজকে এই কৃষকদের এতে আরও বেশি উৎসাহিত করার জন্য এবারে আবার 77,000 প্রায় 77,000 কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে আমরা আগিয়েছি। আশা করছি এই কাজে কৃষকরা উপকৃত হবে। যেমন 19 সাল থেকে এই বিমার কোনো প্রিমিয়াম দিতে হয় না কৃষককে, সরকারই তা বহন করে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে কৃষকরা আরও বেশি করে যাতে সুবিধে পায় সেই লক্ষ্যেই কৃষক এগিয়ে চলেছে এবং সরকার এই কাজে সার্বিকভাবে সহযোগিতা করবে। ধীমান রায়ের রিপোর্ট। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা এই প্রদর্শনীর আয়োজন করল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর। বুধবার শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে ফিতে কেটে 3 দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মূলত দেশের স্বাধীনতার 75তম বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই দিনের কর্মসূচির আয়োজন হয়েছে বলে জানা গিয়েছে। এদিন বিদ্যালয়ের পড়ুয়ারা দেশাত্মবোধক নৃত্য এবং গানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। ভারতের স্বাধীনতা মুক্তি সংগ্রামী বাঙালিদের অবদান কি ছিল, তাদের জীবন কাহিনী তুলে ধরা হয় এই প্রদর্শনীতে। বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রীরা উপস্থিত ছিলেন। পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধক চেতনাকে তুলে ধরতে এই উদ্যোগ বলে দাবি উদ্যোক্তাদের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার সঞ্জীব দাস, জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দে ভট্টাচার্য, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক স্বরূপ বিশ্বাস প্রমুখ। এটি বিভাগীয় নির্দেশানুসারে আমরা ভারতীয় মুক্তি সংগ্রামে বাংলা এই শীর্ষকের এক্সিবিশন করছি। বর্তমানে এই এক্সিবিশনটি হচ্ছে জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় এবং এই এক্সিবিশনটি 3 দিন ধরে চলবে। আজ সেটির উদ্বোধন হলো। এই এক্সিবিশনটাতে মূলত যেটি তুলে ধরা হয়েছে তা হলো ভারতের মুক্তি সংগ্রামে যে বাঙালি বীরদের অবদান, সেটিকে তুলে ধরার মূল লক্ষ্য এবং ছাত্রছাত্রীদেরকে এই বিষয়ে অবগত করা, যাতে তখনকার দিনের সেই বিপ্লবীদের, তখনকার দিনের সেই মনীষীদের যে ভ্যালুস তারা যাতে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারেন, সেই জন্যই এই ছোট্ট প্রচেষ্টা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পুজোর পর্যটনের কথা মাথায় রেখে এ মাসের শেষেই খুলে দেওয়া হচ্ছে গজলডোবার তিস্তা সেতু, জানালেন জেলা শাসক শ্যামা পারভিন। সংস্কারের প্রয়োজনে 27 এপ্রিল থেকে বন্ধ ছিল গজলডোবার সেতু। সংস্কারের জন্য 140 দিন ধার্য করা হয়েছিল। সেতু বন্ধ হয়ে পড়ায় সমস্যায় ছিলেন গজলডোবার ব্যবসায়ীরা। পর্যটনেও তার প্রভাব পড়ছিল। জেলা শাসক জানান, কাজ প্রায় শেষ, এবার অনেকটাই এগিয়ে এসেছে পুজো এবং পর্যটনের কথা মাথায় রেখে এ মাসের শেষেই গজলডোবার তিস্তা সেতু সাধারণের জন্য চালু করে দেওয়া হবে।
আমাদের অলমোস্ট কাজ শেষ হয়ে গেছে, তো আমরা আশা করছি এই মাসের লাস্ট উইকে এটা স্টার্ট হয়ে যেতে পারে। তো যেটা জানি আমাদের পূজা এবার তাড়াতাড়ি চলে আসছে সেপ্টেম্বর মাসে, তো আমাদের ট্যুরিস্টকে কোনো অসুবিধা হবে না। এই ব্যারেজের যেটা আছে এটা স্টার্ট হয়ে যাবে, আর আমাদের ট্যুরিস্টকে আমরা মানে কোনো অসুবিধা হতে দেবো না, সবাই আসতে পারে। পিনাকি শীলের রিপোর্ট। মানব পাচার এবং বাল্যবিবাহ রোধে বিশেষ সচেতনতামূলক কর্মশালা জলপাইগুড়ি জেলার বনিজেরহাট উচ্চ বিদ্যালয়ে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান এবং কর্মশালা। মূলত ছাত্রছাত্রীদের সচেতন করার উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেলাকোবা গ্রামীণ হাসপাতালের তরফ থেকে অরিন্দম সরকার। এদিন মানব পাচারের ভয়াবহতা এবং প্রতিরোধের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেন, সময়ের আগে বিয়ে যে ক্ষতিকর সে বিষয়ে নিজেদের এবং আশেপাশের সমাজকে সচেতন করে তোলাই হলো আসল দায়িত্ব। এছাড়াও শরীরের কোনো অংশে স্পর্শ ভালো আর কোনটি খারাপ তা বোঝার মাধ্যমে আত্মরক্ষার গুরুত্ব নিয়েও তাদের অবহিত করা হলো। শুধু তাই নয়, সাপের কামড়ের মতো আকস্মিক বিপদের সময় কি কি করণীয় তাও সহজভাবে বোঝানো হয়। সকলে মনোযোগ সহকারে কর্মশালার প্রতিটি অংশ মন দিয়ে শোনেন। আর আজকে যেটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে প্রতিটি সরকারি স্কুলে, যে সমস্ত সরকারি স্কুলগুলোতে গ্রামের দিকে এবং শহরের দিকে সব জায়গাতেই যে সমস্ত বাচ্চা মেয়েরা আর্লি ম্যারেজের শিকার হচ্ছে বা পাচার হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে, এইটা বন্ধ করার জন্যই বা কোনো জায়গায় গুড টাচ ব্যাড টাচ, কোন জায়গায় ছুলে ভালো কোন জায়গায় ছুলে ভালো না, গুড টাচ ব্যাড টাচ বলে একটা বিষয় থাকে, সেগুলোকে ভালোভাবে প্রচার করার জন্য সরকারি উদ্যোগে সমস্ত মানে হাই স্কুলগুলোতে আমরা এই উদ্যোগটা নিয়েছি এবং এই উদ্যোগটা আমাদের গ্রহণ করাতে হয়েছে মানে আমাদের যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেখান থেকেই বলেছে এবং আমরা সেখান থেকেই সিলেক্ট করে দেওয়া হয়েছে কোন স্কুল করা হবে, সেই স্কুলগুলো সিলেক্ট করা হয়েছে এবং সেই স্কুলে আমরা একটা স্কুলে আরও দুটো স্কুল ধরা আছে। এইভাবে আমরা প্রতিটা স্কুলেই করবো যাতে বাচ্চাদের মধ্যে কোনো রকমভাবে সচেতনতামূলক খামতি না থাকে এবং তারা যাতে বুঝতে পারে যে না আমাদের কোথায় গেলে সঠিক সুবিধা পাবো, পরিষেবা পাবো। যেমন 1098কে আরও বেশি করে প্রচার করা, চাইল্ড লাইনকে আরও বেশি করে প্রচার করা, এগুলোর জন্যই আমরা এই প্রোগ্রামটা করেছি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরুণ কুমার মজুমদার এ বিষয়ে কি জানালেন শুনুন। সচেতনতামূলক আলোচনার এই কর্মসূচি ছাত্রীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করবে বলে আশা করছেন শিক্ষক শিক্ষিকারা। কন্যাশ্রী প্রোগ্রামেরই একটা পার্ট কন্যাশ্রী অ্যাওয়ারনেস বা চাইল্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা সরকার নির্ধারিত প্রোগ্রাম। জলপাইগুড়ি সদর ব্লকের 4টি স্কুলকে সেখানে সিলেক্ট করা হয়েছে, তার মধ্যে আমাদের স্কুল একটি। এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বেলাকুয়া রুরাল গ্রামীণ হাসপাতালের সরকারি আধিকারিক অরিন্দম সরকার মশাই, আছেন স্বাস্থ্যকেন্দ্রের প্রতিনিধি। সকলকে নিয়ে বিদ্যালয়ের ছাত্রীদের কন্যাশ্রী থেকে শুরু করে চাইল্ড ট্রেকিং থেকে শুরু করে স্নেক বাইট অ্যাওয়ারনেস থেকে শুরু করে অবহিত করলেন সরকারি আধিকারিকরা, হেলথ সিস্টেমের সাথে যুক্ত যারা তারা। এর মধ্যে দিয়ে আমাদের ছাত্রীরা অনেক উপকৃত হলো, জানতে পারলো অনেক কিছু। জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো বাছাই প্রক্রিয়ায় খেলোয়াড়দের ওজনের নির্দিষ্ট নিয়ম মানা হচ্ছে না, এমনটাই অভিযোগ। জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের দাবি, তাইকোন্ডোর কয়েকটি বিভাগে একজন করে খেলোয়াড় নাম নথিভুক্ত করেছে। কার কি রকম প্রতিভা রয়েছে তাইকোন্ডোর তা যাচাই করতে অন্য বিভাগের প্রায় সম ওজনের খেলোয়াড়দের সঙ্গে প্রতিভা যাচাই করা হচ্ছে। এক্ষেত্রে দুজনের প্রতিভার নজর কাড়া হলে দুজনকে পাঠানো হবে রাজ্য স্তরের বাছাইয়ের জন্য। এর জন্য নির্দিষ্ট ফান্ড বরাদ্দ রয়েছে, সব খরচ বহন করবে পর্ষদ। যার প্রতিভা নেই জেলা স্তরের বাছাইয়ে তাদের বাদ দেওয়া হবে। যদি কোনো খেলোয়াড়ের তাইকোন্ডোর প্রতিভা আছে বলে মনে হয় কিন্তু জেলা স্তরে বাদ হয়, তাহলে স্কুল কর্তৃপক্ষের খরচে রাজ্য স্তরের বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ থাকবে বলেও দাবি করা হয়। জেলার 3টি সাব ডিভিশন জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং মালবাজারের বিভিন্ন স্কুল থেকে 70 জনেরও বেশি তাইকোন্ডো খেলোয়াড় বাছাই প্রক্রিয়া চলছে। জাতীয় পর্যায়ে 72টি বিভাগ থাকলেও জেলা থেকে প্রায় 30টি বিভাগে 30 জন খেলোয়াড়কে রাজ্য স্তরে বাছাই প্রক্রিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বয়স ও ওজনের ভিত্তিতে এই বিভিন্ন বিভাগের বাছাই প্রক্রিয়া হয়।
কিছু বিভাগের একজন করে খেলোয়াড় রয়েছে। সেই খেলোয়াড়ের প্রতিভা জানার জন্য সমবয়সের অন্য বিভাগের খেলোয়াড়দের সঙ্গে বাছাই প্রক্রিয়া করা হয়। অভিভাবিকা পাপিয়া পাল, ববিতা দাস এ বিষয়ে বলেন, বড়দের বিভাগে খেলার সময় কিছু হলে সেই দায় কে নেবে? আজকে এখানে এটাই হচ্ছে যে আমার ছেলে খেলতে এসছে এখানে তাইকুন্ডো হচ্ছে, এটা স্কুলের থেকে হচ্ছে, স্কুল থেকে হচ্ছে। তা দুটা যে ক্যাটাগরিতে খেলে এসছে 38 থেকে 41, এখন সেই ক্যাটাগরি থেকে উঁচু লেভেলেও খেলতে হবে। তো সেটা তো সম্ভব না, এখন উঁচু লেভেলে গিয়ে কি করে খেলবে সে? এখন সে ক্যাটাগরিটা ভাগ রয়েছে কিভাবে, কত থেকে কত পর্যন্ত সে লাগুক। সে হচ্ছে আমার কথা হচ্ছে কি, আমার ছেলে এখন এর থেকে উঁচু লেভেলে খেলতে গিয়ে যে আমার ছেলেটা কিছু হয়ে যায়, সেই দায়িত্বটা কে নেবে? ওদের হচ্ছে কি, আমার ছেলের ক্যাটাগরিতে কেউ নেই, তাহলে সেটা বাইরে ক্যাটাগরি কোন ক্যাটাগরি? 38 থেকে 41। 38 থেকে 41 আর 17 এ খেলছে। হ্যাঁ, তা আমাদের বক্তব্য হলো, আমার ছেলের ক্যাটাগরিতে যে কেউ না থাকে সেটা স্কুল টিমের ব্যাপার। আমরা প্লেয়ার পাইনি, সেটা তাহলে বাইগোল করে দিই বা এমনি চান্স দিয়ে দিক যাবার। যেহেতু দিচ্ছে না, তাহলে আমার ছেলে এখন যদি উঁচু লেভেলে খেলতে গিয়ে একটা ছেলের কিছু হয়, সেই দায়িত্বটা কে নেবে? ওনারা কি বলছে? ওনারা বলছে যে এখন উঁচু লেভেলেই খেলতে হবে, না হলে হবে না খেলা, না হলে আমরা খেলাবো না, কিছু করার নেই। এখানে কিন্তু অনেকেই আছে, ধূপগুড়ি আছে, আমাদের ময়নাগুড়ি আছে, জলপাইগুড়ি আছে, মালবাজার আছে, শিলিগুড়ি আছে, তারপর আপনার লাটাগুড়ি মানে আছে। আমারও ছেলে 69 থেকে 73 পর্যন্ত খেলার ছিল, এটির মধ্যে ছিল। এখন ওদেরও 5 কেজি ওজন বাড়াতে হবে, 5 কেজি ওজন বাড়াইলে ও তো আরো বড়দের সাথে যাচ্ছে। তা 5 কেজি ওজন বাড়ায় বাইগোল করছে, বাইগোলটা আবার বলছে ওরা আবার রাজ্যে যেতে পারবে না। তাহলে ও তো এত কষ্ট করে আসছে প্রিপারেশন নিয়ে, এখন রাজ্যে যেতে পারবে না, ও রাজ্যে খেলার জন্যই তো আসছে। এটি আমারও যাতে ও খেলতে পারে, ও বাইগোল হয়েও যাতে ও রাজ্যে যেতে পারে, এটাই আমার কথা। অন্যদিকে জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের সম্পাদক নীলেন্দু রায় কি বললেন, শুনুন। যারা শুনলাম, আমাদের লক্ষ্য থাকে যে জেলার প্রকৃত প্রতিভাদের রাজ্যে পৌঁছে দেওয়া, তারা যাতে জেলার মান সম্মান বজায় করে নিয়ে আসতে পারে। 2 দিন হলো প্র্যাকটিসে নেমেছে, এরকম খেলোয়াড়কে তো পৌঁছে দেওয়ার কোনো মানে হয় না। এবং এখানে এই মার্শাল আর্ট যেগুলো হয়, তাইকোন্ডো, জুডো বলুন বা উশু বলুন বা যাই বলুন না কেন, এগুলো সবই বিভিন্ন কোচিং সেন্টারের ছেলেরাই থাকে, যারা কোচেরাই এখানে আমাদের অফিসিয়েটিং করে সাহায্য করে, এটা অস্বীকার করার উপায় নেই। তারাই অফিসিয়ালস থাকে, তারা চায় সবসময় নিজে কোচিং সেন্টারের ছেলেরা যাক, তাহলে কী হয়, তাদের কোচিং সেন্টারটাতে তাদের সুনাম হবে, তাদের একটা মান সম্মান বাড়বে। আমরাও চেষ্টা করি প্রকৃত ট্যালেন্টরা পৌঁছাক, রাজ্যে পৌঁছাক। কিন্তু বিষয়টা হলো সেটা হচ্ছে আমাদের একটা বাজেট থাকে, সেই বাজেটের উপর নির্ভর করে আমাদের পাঠাতে হয়। আমাদের দেখুন, বিগত দিনে এই যে তাইকোন্ডো বা জুডো ছিল না একটা সময়, এই সব সংস্থা আমাদের কাছে আসে, এসে বলেন তারা রাজ্যে এই খেলাগুলো ইন্ট্রোডিউস হয়েছে, আপনারা স্যার ইন্ট্রোডিউস করুন, আপনারা আমরা বলে আপনারা অ্যাপ্লিকেশন করুন, আমরা চেষ্টা করব। প্রথম বছর আবার ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের ছেলেমেয়েরা যাবে এবং তারা যায়, এবং জুডোতে মনে হয় 6টা গোল্ডও পায়। গত বছর আমার জুডো টিম রানার্স হয়েছে। তাইকোন্ডো তেমন আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি, 10-11টার মনে হয় প্রাইজ ছিল টোটাল। সংস্থা যখন একটা কাউন্সিল যখন চলে, তারা একটা বাজেটটা করে, যেখানে আমরা বাজেটই প্রায় 10-12 লাখ টাকার উপর বাজেট। এতগুলো টিম রাজ্যে পাঠাতে হয়, তার ডিস্ট্রিক্ট অ্যারেঞ্জমেন্ট করতে হয়, ডিস্ট্রিক্টে যে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করতে হয়। অপোনেন্টই নেই, কম্পিটিশনই হচ্ছে না, মানে হাউ ক্যান উই সার্চ দ্য ট্যালেন্ট, কীভাবে আমরা ট্যালেন্টটাকে সার্চ করবো? সেই কারণেই আমরা আমাদের নিজস্ব পদ্ধতি, আমরা উশু বা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন কি করেছে আমাদের দেখার দরকার নেই। আমরা চেষ্টা করেছি, আমি যা শুনলাম এখানে যা পার্থবাবু ছিলেন কনভেনার, তারা আলোচনা করে যেটা ডিসিশন নিয়েছে, যে একটা পরিমার্জিত পদ্ধতিতে অর্থাৎ মডিফাইড প্রসেসে আমরা তাদেরকে সিলেকশন করব। কি করা হয়েছে সেখানে করা হয়েছে যে 48 কেজি বিভাগে যে ছেলেটি বা মেয়েটির ওজন 47 পয়েন্ট সামথিং, আর 49 কেজির থেকে 52 কেজির বিভাগে যে ছেলেটি বা মেয়েটির ওজন 49 কেজি সামথিং, খুব ক্লোজ ওজনের একটা ফাইট করিয়ে নিয়ে দেখে নেওয়া যে এর কোয়ালিটি কি। আমার কাছে গতকালকে টেবিল টেনিস প্লেয়ার এসেছিল সোনাউল্লাহ স্কুলে, আমি সায়ের কোচের কাছে জানতে চেয়েছি ছেলেটা আপনার কাছে প্র্যাকটিস করছে, এর কি পারফরমেন্স আছে। সে দেখা গেল সে একটা টপ স্পিন মারতে পারে না, ব্যাট ধরতে পারে না, এর নাম দিয়ে দিল। আজকে যদি আমি একটা স্কেটিং এর চাকা কিনে নিয়ে আমি 10 পায়ে 10 বার পড়ছি, যেহেতু স্কেটিং আমার আর কম্পিটিটর নাই, আমি সরাসরি রাজ্যে চলে যাব, ডিস্ট্রিক্ট তো সেটা পারমিশন দিতে পারে না, ডিস্ট্রিক্টে সেটা যাচাই করতেই হবে, ট্রায়াল করতেই হবে। তো ট্রায়ালে যখন আমার কম্পিটিটর নাই, অপোনেন্ট, তা আমি কার উপর নির্ভর করে ট্রায়াল করবো? আমি তো তাদের সংস্থাকেই দিয়েছি দায়িত্ব, তুমি আমার ক্রিম 30 জনকে বেছে দাও।
তার মধ্যে দেখা যাচ্ছে 10 থেকে 11টা কম্পিটিশন আছে, সে 10 থেকে 11টা কম্পিটিশনে যারা রেজাল্ট দিয়েছে তারা কনফার্ম তারা যাবে, আমার জেলার পক্ষ থেকেই যাবে। আর বাকি যারা যেতে চাচ্ছে তারা গার্জেন তো আমি বলবো না, এখানে তার স্কুল অ্যাপ্লিকেশন করবে যে আমার সে দেবে, যে অ্যাপ্লিকেশন দেবে আমার স্টুডেন্ট সে ভালো কোয়ালিটি আছে, সে রাজ্যে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে, আপনি তাকে পারমিশন দিন। আমার একটাই ক্যান্ডিডেট আছে, আমি সেই হেডমাস্টার মশাইয়ের অ্যাপ্লিকেশনের বেসিসে আগামী দিনে কালকে আমাদের একটা মিটিং আছে এটা নিয়ে, আমাদের সামনেও স্টেট ব্যাডমিন্টন কম্পিটিশন আছে, আপনারা জানেন জলপাইগুড়িতে, আপনারা থাকবেন, আপনাদের সহযোগিতা সবসময় পেয়ে থাকি আমরা, আপনারা আমাদের উৎসাহ দেন। তা আমরা চেষ্টা করব যাতে আমাদের এই বাচ্চারা যেতে পারে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বেলাকোবায় কৃষক বাজার এবং বটতলা মার্কেট হাট পরিদর্শন করে গেলেন রাজ্যের কৃষি বিপণন ও ভূমি সংস্কার মন্ত্রী বেচারাম মান্না। তাইকোন্ডো বাছাই প্রক্রিয়ায় মানা হচ্ছে না নির্দিষ্ট নিয়ম, জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের দাবি প্রতিভা অনুযায়ী হবে বাছাই। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।